কি ক্ষতি করেছিলাম আমি তোমার? আমার তো কিছুই নাই, তবুও যাই না শুই না কেন এমন করলা? কাজের খাতিরে আমাদের কাজের লোকও বেড পার্টনার হওয়া লাগে। উফ, ফাকিং বার্ডস লাইফ। আমার সেই বুয়া আসছে আমার কাছে জবাবদিহি চাইতে। তোকে দেখেই আমার ঘৃণা লাগছে, সর। তোমাগর ইংরাজি গাইল আমি বুঝি না, তবে বাংলা গাইলের চেয়ে সুন্দর আছে? শুয়োরের বাচ্চা, তোর সাহস কেমনেও হয় কালিমা পইরা বিয়া করা কইরা হেইডা নিয়ে মজা করস? বুয়া হইছি তো কি তোর মতো জাউরা না? হালাল খাই, শরীরে হালাল রক্ত, দে তালাক দে, এখনই 3 তালাক দে। রাজার বাড়ির কুকুরে নিজেকেও রাজ ভাবে। তোর অবস্থাও সেম। যাই হোক, আমি এনজয় করেছি প্রতিটা রাত। আমার লাইফে তুই প্রথম নারী যে কুমারী ছিল। যাক, একটা ধন্যবাদ পাও না তুই। বলে আবার বিশ্রীভাবে হাসতে লাগলো। এই পর্যায়ে বানু আর চোখের পানি ধরে রাখতে পারল না, আর সেটা আটকানোর চেষ্টা করলো। চোখের পানি নিয়ে বলল, ওহ, ভুইল্লাই গেছিলাম। রাস্তা আওড়াইয়া সময় দেখলাম পরিচিত এডা পাগলা টাকে চাপা পইরা অ্যাক্সিডেন্ট কইরা মইরা আছে। আর একটা কথা যেইডা কইতে আইছিলাম, যত নিকৃষ্ট তুই হ, তবুও বলি এখন তো তালাক হব না। যাক, তোর মতো জানোয়ারের পরিচয় আমাদের কারো দরকার নাই। সে বাঁচবো একটা বুয়ার সন্তান হিসাবে। হন হন করে বের হয়ে আসলো। পেছনে মানুষরূপী জানোয়ারটা থমকে দাঁড়িয়ে থাকলো। ইতিহাসে সেরা ভুল ধরা হয় ক্রিস্টাফ কলম্বের ভুল করে আমেরিকায় আবিষ্কারকে, তেমনি এরিতারও ভুল বাধ্য হয়ে জেকে ইন্টারমেন্টের জব, তারপর প্লেব্যাক সং, এখন আবার স্টাফ পারফরমেন্সের শুটিং। কো আর্টিস্ট লি জং সং প্রেসের সামনে মাস্ক পরে সাইন করছে। এদোতা আর লিং জং সং একজন জার্মানিস্ট জিজ্ঞেস করল, আপনাদের কি রিলেশন চলছে? জবাবে লিং জং মুস্কি হাসলো, কিন্তু জ্বলে উঠল এরিতা। নো, ওনার সাথে আমার কমপ্লিট প্রফেশনাল সম্পর্ক, এর আগে কখনো কোথাও হয়নি। নানা রকম ব্যক্তিগত প্রশ্নে তিক্ত বিক্ত হয়ে ঠায় বসে থাকতে হলো, কারণ চুক্তির শর্ত অনুযায়ী ব্যক্তিগত সম্পর্ক, বাচ্চা, স্বামী কোনো কিছুই প্রকাশ করা যাবে না। অপরদিকে এরিস টিভির সামনে রিমোট শক্ত করে চেপে ধরে বসে আছে। ভাবখানা এমন, এরিতাকে পেলে ট্যাবলেটের মতো টুপ করে গিলে খেয়ে ফেলবে। এরিসকে না জানিয়ে চুক্তি সাইন করা হয়েছে দেখে রাগে রি রি করছে তার শরীর। এই মেয়ে যে জন্মের তেরা সেটা বোঝা শেষ। এর সাথে ভালো ব্যবহার বা ভালো কথায় কাজ হবে না। ফোন বের করে এজাজকে এরিতার অ্যাপার্টমেন্টে আসতে বলল। দেখ আমলা, কবে যাব বাসায়? সুর বল নিয়ে খেলতে খেলতে প্রশ্ন করল, তোমার মম যখন বলবে তখনই। আই থিঙ্ক মম যাবে না। হোয়াই ডিড ইউ থিঙ্ক দ্যাট? নহিজং নুগদ উড়িলে সারাং হাজি আননিকা বলে দৌড়ে ভেতরে চলে গেল। এরিস খেয়াল করলো সুর কিছু কথা বাংলায় বলতে চায় না, বিশেষ করে খারাপ কথাগুলো। সাইডে দাঁড়ানো গভর্নমেন্টের দিকে তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে। উনি আধো বাংলা ইংরেজি কোরিয়া মিলিয়ে বুঝালো, সুর মনে করে তোমরা কেউ ও আর ওর মাকে ভালোবেসো না। এরিস সোফায় গা এলিয়ে দিল, ডুবে গেল আপন ভাবনায়। একটা শিশু 5 বছর বয়স পর্যন্ত ব্যক্তিগত গঠন হয়ে যায়, মস্তিষ্কের গঠনও এই সময়ের মাঝে হয়ে যায়। আবার টেরিবলের টাইমও শুরু হয় 2 থেকেই। সুরের যে সময় পরিবারের দরকার ছিল সেটা সে পায়নি। মনের কথাও যে একটা বিরূপ ছাপ পড়েছে পরিবারের প্রতি, তা ক্রমাগতই প্রকাশ পাচ্ছে। এজাজ আর শুভেচ্ছা এরিতার অ্যাপার্টমেন্টে এসে সুর আর গভর্নমেন্টের আন্নিকে নিয়ে বাহিরে বের হয়ে গেছে। যেতে যেতে এজাজ বলল, আজকে একটা ফাটাফাটি হইব। ঠিক করে হেসে দিল শুভেচ্ছা, তারপর বলে, অন্য কিছু তো হতে পারে। বলে চোখ টিপ দিল। এজাজের মুখ 3 ইঞ্চি হা হয়ে গেল, বা তার বউ তার সাথে থেকে বেশ উন্নতি করছে, এই জন্যই বলে। সঙ্গদোষে লোহা ভাসে। কিছুক্ষণ পর এরিতা ফিরে সোফায় বসে পড়ল। কয়েক মিনিট পার হলেও সুরের কোনো আওয়াজ না পেয়ে ডেকে ওঠে। তবুও কোনো সারা শব্দ না পাওয়ায় বেডরুমে গিয়ে উকি মারে, সেখানেও নেই। বারান্দার থাই হাট করে খোলা দেখে পা বাড়ায় সেদিকে। গিয়ে দেখে এরিস রেলিংয়ে হেলান দিয়ে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। এরিতা ভ্রু কুঁচকে যায়। শব্দ করে পা ফেলে এরিসের পেছনে গিয়ে জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে এখানে? এটা ফ্যামিলি অ্যাপার্টমেন্ট,
তুমি জানো না এই সব গোবর কেন খাচ্ছ? তোর কথার উত্তর কেন দিব? কি আশ্চর্য, তোমার আবার কি হলো? দিব্যি তো ভালো ছিলাম, মেয়েদেরও তো এত মুড সুইং হয় না যতটা তোমার মেজাজের হয়। কতদিনের জন্য চুক্তি করলি? 2 বছর। খুব কি ফ্রেম পাওয়ার ইচ্ছা? মানে সেলিব্রিটি হয়ে ফেমাস হয়ে যাবি? যদি বলি নিজ ইচ্ছের বিরুদ্ধেই করছি। ফট করে ঘুরে গেল এরিস, ভ্রু কুঁচকে দৃষ্টি নিক্ষেপ করলো এরিতার মুখের দিকে। এরিতা তার মুখের এক্সপ্রেশন দেখে বুঝলো কিছুটা। আব্বুর লোনের টাকার জন্য চুক্তিটা করলাম। আমি নিজেও হাঁপিয়ে গেছি দৌড়তে দৌড়তে। স্থিতিশীল একটা জীবন চাই আমার। বলে রুমে এসে বিছানায় বসে পড়ল। এরিস তার পেছনে পেছনে এসে এরিতার সামনে হাঁটু গেড়ে বসে কোলে মাথা রেখে বলল, আমাকে কি একটু ভরসা করা যায় না স্বর্ণ? সবসময় হুটহাট ডিসিশন নিয়ে আমার জীবন থেকে সরে যেতে তোর খুব ভালো লাগে, তাই না? ছোট থেকেই নিজের ডিসিশন নিজে নিয়ে আমার মাঝে ভরসা সিস্টেমটা অকাজ হয়ে গেছে। এই 4 বছরে বাচ্চার দায়িত্ব আর এনজিও চালাতে গিয়ে মনে হয় নারী সত্তা বিলীন হয়ে পুরুষ সত্তা চলে এসেছে। এরিস মাথা উপর করে তাকালো এরিতার মুখের দিকে, হাত বাড়িয়ে হিজাবটা খোলার চেষ্টা করলো। ব্যর্থ হয়ে ইশারা করলো খোলার জন্য। এরিতা মাথা দিয়ে না বুঝালে এরিস বলল, একটু দেখবো তোকে, প্রমিস। কিছু করব না। এক ভুল মানুষ বারবার করে না। ফিক করে হেসে দিল এরিতা। তারপর যেটা বলল এরিসের পুরুষত্বায় আঙ্গুল উঠল যেন। যে পরিমাণ মদ খাও নিশ্চিত টেস্টোস্টেরন হরমোনের 4 বছরে উৎপন্ন হয়নি। কিছু করার মুরদও নেই। বলে দৌড় দিল একটা। পাশের রুমে ঢুকে দরজা লক করলো। এরিস কিছুক্ষণ চুপ করে বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো। পজিটিভ সাইন দিল নাকি? দ্রুত পা ফেলে এরিতার দরজায় নক করছে। স্বর্ণ, এই স্বর্ণ, দরজা খোল প্লিজ, গুরুত্বপূর্ণ কথা আছে। গুরুত্বপূর্ণ কথা শুনে কট করে লক খুলে গেল। এরিস সময় নষ্ট না করে ভেতরে ঢুকে দরজা লক করলো। এরিতা চেঞ্জ করে ফেলেছে। মিকি মাউসের ঢিলা টি শার্টের উপরে হিজাবের ওড়না আর সেম ম্যাচিং ঢিলা প্যান্ট। পিঠ পর্যন্ত চুল এখন বেড়ে কোমরের অনেকটা নিচে নেমেছে। হাতে মুখে পানি দেওয়ায় ফ্রেশ লাগছে। এরিসের কাছে মনে হলো 15-16 বছরের মেয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে বলল, চাচ্চুর প্রোডাক্ট খুঁজে পাওয়া গেছে। ব্যাংক লোনের চাপ নেই, আর হলেও কি আমি দিতে পারতাম না? আমার তো এখানের 1 মাসের ভিসা, সো ফিরে যেতে হবে। যেমন একা এসেছিলাম তেমন একাই। প্রচণ্ড করুণ শোনালো এরিসের কণ্ঠ। আমরা তো যাবই, তবে নিজের একটা পরিচয় নিয়েই। যে এলাকা থেকে বঞ্চিত হয়ে বের হয়েছিলাম সসম্মানে সেখানে মাথা উঁচু করে তবেই ফিরবো। তুই যে জগতে ঢুকতে যাচ্ছিস সেখানে একবার ঢুকলে কেউ আর বের হতে পারে না। শর্ত দিয়েই চুক্তি করেছি ভাইয়া। লাইভ স্টেজ পারফরমেন্স করব না। হিজাব আর মাস্ক পরা ছাড়া অন ক্যামেরায় কাজ করব না। এরা আবার মেধার গুরুত্ব দেয় অন্য কিছু থেকে। এদের কি মেধার অভাব পড়েছে? তোর এত এত শর্ত মেনে তোকেই টাকা দিয়ে ওদের কি লাভ? ওরা ইন্টারন্যাশনাল মার্কেট তো ধরেই ফেলেছে, এখন দক্ষিণ এশিয়ার বাজারেও চাচ্ছে। ইন্ডিয়ার অনেক তারকা অলরেডি ওয়ার্ল্ডে চলে এসেছে। তাছাড়া আগের প্লেব্যাক সং আমি বিনা পয়সায় করেছিলাম। এর আবার ঋণ রাখে না কারো, জাতি হিসেবে অতি সভ্য। তোর কো সিঙ্গার কি যেন নাম, তাকে আমার একদম পছন্দ হয়নি। চেহারায় লিউড একটা ভাব আছে। সে তোর দিকে তাকাতে পারবে না, এটাও শর্ত হিসেবে অ্যাড করবি। ভাব না, সে লুইচ চাই। অন্যমনস্ক হয়ে বিছানার কাছে এসে বলল এরিতা। এরিস এরিতার হাত ধরে টেনে বিছানায় ফেলে বলল, তখন কি বললি? আমার টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়নি? যদি বলি সব জমা আছে তবে আমার কি? আমি এখনো আগের মতো আছি নাকি? দয়া মায়া সাইডে রেখে মেইন সার্কিটে কিক মারলে মাথার হরমোন মাথায় গিয়ে লুকাবে। কাচুমাচু করে বলল এরিতা। এরিসের মুখ অতি সন্নিকটে এগিয়ে আসলে এরিতা কথা ঘুরানোর জন্য বলল, চুল দাড়ি রেখে কি সন্ন্যাসী সাজতে চেয়েছিল নাকি? সন্ন্যাসী হলেও কি আর শান্তি আছে পুরুষের? সন্ন্যাসী জীবনের 50 বছর পূর্ণ হলে নিজ পরিবারের কাছে ফিরে ক্ষমা চাইতে হয়, না হলে সন্ন্যাসী হওয়া যায় না। বলে এরিতাকে ছেড়ে দিল। এরিতা বুঝতে পারছে এরিসের মনোবাসনা, তাই আরো একটু জ্বালানোর জন্য এরিসের কানের কাছে মুখ ছুঁই ছুঁই করে বলল, বাকি জীবন যদি তোমাকেও সন্ন্যাস হয়েই কাটাতে হয় তবে? এরিসের ধৈর্যের সীমা পরিসীমা পেরিয়ে মহাকাশে পৌঁছে গেল। তবুও অনড় হয়ে বলল, তুই কি আমার পরীক্ষা নিচ্ছিস স্বর্ণ?
এরিতা হেসে কুটি কুটি হয়ে মাথা দিয়ে হ্যাঁ বোঝালো, আর চোখে একবার এরিতাকে দেখে বলল, যা, দিলাম পরীক্ষা, তবে একটু ছুঁয়ে দিই তোকে। এরিতা কাছে এসে জড়িয়ে ধরলো শোয়া অবস্থাতেই। ইউ নেভার সেড ইউ লাভ মি আইদার। এখন আমাকে এইভাবে জড়িয়ে ধরার অপরাধের আমি যদি গোসা করি কেমন হবে? আমি তোমাকে ভালোবাসি রিশ ভাইয়া। মোটামুটি চিল্লিয়ে এরিসের কানের কাছে বলে উঠল এরিতা। এবার আর এরিসকে কে আটকায়? যে ধৈর্য বাত ভেঙে গেছে বহুক্ষণ আগেই, তা নতুন আশকারা পেয়ে বাঁধনহারা পাগলপাড়া রূপ নিয়ে ডুবে গেল এরিতার মাঝে। কোনো প্রকার জড়তা কিংবা কিন্তু ছাড়া এই প্রথম দুজনেরই সম্মতিতে এগিয়ে গেল প্রাচীনতম চাহিদার শীর্ষে। জীবনের শেষটা কথায় এর আগে চলে আসে, তাহলে শুরুটা কথায়? জন্মের মাধ্যমে? না। গর্ভস্থানের 9 মাস? না। আমাদের মায়ের জন্মের আগে থেকেই আমাদের সৃষ্টি করা হয় ওনার এক বিশেষ তন্ত্রে। মায়ের গর্ভস্থানের 19 সপ্তাহের আগেই বাচ্চার প্রজন্ম তন্ত্রের ডিম্বাণু গঠিত হয়ে যায়। এইসব মানবদেহের আলোচনা না যায়। যেটা মূল কথা সেটা হচ্ছে, নশ্বর এই পৃথিবীতে কোনো কিছুই একেবারে ধ্বংস হয় না। আমরা মারা গেলে আমাদের কৃতকর্ম আর মুখের কথা বেঁচে থাকবে, যেটাকে ধ্বংস করা যাবে না। তবুও ভুলে ভরা জীবন, সে তার ধারায় চলবে। প্রতিদিন সূর্যমামার আগমন আর সময় দৃশ্য কাকু একই ধারায় চলতেই থাকবে। নদীর গতিপথ পাল্টায়, সাথে পাল্টায় নদীর কিনারায় বসবাস করা মানুষদের জীবন। সময়ের গতিতে পঞ্জিকার কেটে গেছে 2 বছর, পাল্টে গেছে জীবনের অর্থ। সাউথ কোরিয়ার সাথে বাংলাদেশেও এখন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হিসেবে পরিচিত এরিতা তালুকদার ওরফে ইয়ানা গোল্ড। যদি দেশের ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করেনি সে, অনেক সাধাসাধির পর সে দেশে আসতে রাজি হয়েছে শুধুমাত্র হাফেজা বেগমের জন্য। উনি শয্যাশায়ী হয়ে গেছেন। ডাক্তার বলেছে আজ আছে কাল নেই অবস্থা। 2 বছরে আয়শা অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। মাঝে মধ্যে এরিতার সাথে কথা বলে ফোনে। সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে মিতা আক্তারের। উনি এই 2 বছর কোরিয়াতেই ছিলেন বেশি। সুরকে উনি ছাড়তে চান না, এমনকি সুর নিজেও মিতা আক্তার বলতে পাগল। শুভেচ্ছার প্রেগনেন্সির লাস্ট টাইম টেস্ট চলছে। এজাজ সারাদিন তাকে গোল আলু বলে খেপায়। তাদের খুনসুটিময় ভালোবাসা আরও বেড়েছে। তবে প্রেগনেন্সির মুড সুইংয়ের জন্য শুভেচ্ছা উঠতে বসতে এজাজকে সন্দেহ করে। তার কথা একটাই, ময়লা চাই না ধুইলে, স্বভাব চাই না মরলে। তবে শুভেচ্ছার ক্ষেত্রে চিরসত্য বাক্য হচ্ছে, যে অন্যকে ক্ষমা করতে পারে সে নিজে কখনো ঠকে না। এজাজের অতীতকে সে অতীতেই রেখেছে। বর্তমান তার কোনো চিহ্ন নেই। কোনো এক্স যোগাযোগ করলে উল্টো শুভেচ্ছা রসিয়ে কষিয়ে মশলা মেখে ছেড়ে দেয়। এজাজ এই মেয়েটার প্রেমে বুঁদ হয়ে থাকে। প্রেগনেন্সির জন্য শুভেচ্ছা সহ এজাজ তালুকদার ভিলায় পার্মানেন্ট সদস্য হয়ে গেছে। বানুর একটা ফুটফুটে মেয়ে হয়েছে, মাত্র হাঁটা শিখেছে। তালুকদার ভিলায় বানু আর তার মেয়ে বন্নি মাতিয়ে রাখে। রায়হান তালুকদার বন্নি বলতে অজ্ঞান। আয়শার সুস্থ হওয়ার পেছনে বন্নির অবদান বেশি। বানুর উন্মুক্ত স্কুল থেকে পড়াশোনা করতে হচ্ছে। এরিতার করার নির্দেশ, যেভাবে হোক মাধ্যমিক পাশ করতেই হবে। হিমালয় সুলাইমানের আকত হয়ে গেছে, সম্পূর্ণ পারিবারিকভাবে বিয়ে করছে। এরিতার দেশে আসলে তবেই প্রোগ্রাম করবে বলে ঘাট হয়ে বসে আছে হিম। নাদিম জার্মানিতে সেটেলড, ভালো জব করছে। কিছুদিন আগে পার্সোনাল গাড়ি নিয়েছে। সেও দেশে আসবে এরিতা এলে। রাসেল রোদেশির দ্বিতীয়বার ছেলের সন্তান হয়েছে। তারা এখন বগুড়া সেনানিবাসে থাকে। ছুটি পেলেই সহ পরিবারে ছুটে আসে তালুকদার ভিলায়। রায়হানের ব্যবসা আবার আগের সৌন্দর্যে ফিরে পেয়েছে। রাজুর অফিস পুরোপুরি ঢাকায় শিফট হয়ে গেছে। এরিতার এজেন্সিতেও মোট অঙ্কের অনুদান দিতে পেরেছে শুধুমাত্র তার অ্যালবাম বিক্রি টাকা থেকে। সাথে প্রতিটি অ্যালবামের কভারে এজেন্সির লোগো আর ডোনেশনের জন্য স্ক্যান বারকোডও অ্যাড করার সাহায্য পায় অনেক। তবুও এই সামান্য টাকায় বিশাল বড় একটা ক্যাম্পের অর্ধেকও কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হয়নি। 1002 জন্য নার্সিং সেবা চালু করেছে। রোহিঙ্গাদের এই নার্সিং
ট্রেনিংও দেওয়া হয় এরিতার এজেন্সি থেকে। এই 2000 ট্রেনিং প্রাপ্তরা কয়েকটা ক্যাম্পের সুচিকিৎসার ব্যবস্থা করে। আর আমাদের নায়ক রাজা এরিস তালুকদার 2 বছর থেকে সত্যি সত্যি গোসা করে বসে আছে। তার কোনোভাবেই এরিতার মিডিয়াতে কাজ করার পছন্দ ছিল না, বিশেষ করে স্টেজ পারফরমেন্স করা। যদিও মার্জিত পোশাকে হিজাব আর মাস্ক পরেই সামনে আসে এরিতা, তবুও তার স্ত্রীকে নিয়ে অন্য পুরুষ স্বপ্ন দেখবে সে সেটা মেনে নিতে পারেনি। এজাজ এজেন্সির কাজে ইংল্যান্ডে গেলেও এরিস দেশেই সেটেলড। দেশে থাকলেও একবারও শেরপুরে যায়নি, ঢাকাতেই ফ্ল্যাট কিনে একা থাকে। অপরদিকে এরিতাও কোনো একটা বিশেষ কারণে ক্যান্সেল করেনি সেই চুক্তি। কথায় আছে, দুজন আত্মসম্মান ওলা মানুষ কখনোই একসাথে হেসে খেলে থাকতে পারে না, কারণ কে কার আগে কথা বলবে এই অপেক্ষায় তারা সারা জীবন মিউট হয়ে কাটিয়ে দিতে পারে। তালুকদার ভিলা আজ রমরমা। এরিস আর এরিতা ছাড়া পুরো পরিবার মিলিত হয়েছে। এরিতা, সুর আর মিতা আক্তার আজ দেশে ফিরেছেন। মিতা আক্তার ফোনে জানিয়ে দিয়েছেন এজাজকে। এজাজ এরিসকে ফোন দিয়ে জানিয়েছে দাদির অবস্থা খুবই খারাপ, তাকে দেখতে চাচ্ছে। তাই এরিসও রওনা দিয়েছে শেরপুরের উদ্দেশ্যে। সকাল থেকে আয়শা থম ধরে বসে আছে। এরিতা আসবে শুনে উনি খুশি না। হাফেজা বেগম মনের জোরে পিঠের পেছনে বালিশ দিয়ে উঠে বসেছেন। সকালের খাবার আয়শা নিয়ে গেল হাফেজা বেগমের রুমে। আয়শা সুস্থ হবার পর থেকে হাফেজা বেগমের 3 বেলা খাবার নিজের হাতে খাওয়ান। আয়শাকে দেখেই তেলে বেগুনে জ্বলে উঠলেন বৃদ্ধা। ভাত দেবার মুরুদ নাই, কিল দেবার গোসাই। আমার নাতনিরা যে ভালোবাসবো না, হেই যেন গালমন্দ না করে, আগেই কইয়া দিলাম। আয়শা শুনেও না শোনার ভান ধরে তাকে তরকারি মেখে খাওয়াচ্ছে। হাফেজা বেগম এতে আরো রেগে গেলেন। রাগে রিড় করে বলে উঠলেন, তুমি স্বর্ণরে হুদায় পেটে ধরছো মেজে বউ। নিজের সন্তানের সাথে কেউ এমনটা করতে পারে? অবুঝের মতো কথা বলবেন না আম্মা। এই সমাজে ও তখনও টিকতে পারতো না, নাকি আমার মতো মুখ বুঝে সব মেনে ধুকে ধুকে কুয়ার ব্যাঙের মতো বেঁচে থাকতো? আমার জীবনের রিপিট আমি আমার মেয়ের মাঝে দেখতে চাইনি। এজন্যই প্রথম থেকেই আমি চাইনি দিতু ঋষভ বাবুর সাথে জড়াক। নিজের যোগ্যতা ছাড়া একটা মেয়ে শুধুই মেয়ে ছেলে, বাপের পরিচয়, স্বামীর পরিচয়, পরিশেষে সন্তানের পরিচয়ের বাইরে নিজের পরিচয় কেন থাকবে না? তাই বললা এমন আঘাত দিয়ে বাড়ি থেকে বের করে দেবা? ওই ভিন্ন দেশে একলা একটা মাইয়া মানুষ কেমনে রইছে, কি খাইছে, সেগুলো চিন্তা ভাবনা না কইরা খেদাই দিছো। লোহাকে আগুনে বারবার পোড়ানোর পর ইস্পাত হয়। ওকে আমি ছোট থেকেই নিজের দায়িত্বে নিজে বুঝে নেওয়া শিখেছি, এই জন্যই যেন খারাপ সময়ে আমার মতো ভেঙে না পড়ে ঘুরে দাঁড়াতে পারে। কখনোই বিলাসবহুল লাইফে অভ্যস্ত হতে দেইনি। তাছাড়া 2 বছর আগেও যখন সব ভুলে আবার এরিসের সাথে ফিরে আসতে চেয়েছিল, আমি বাধা দেই, নিজের পরিচয় ছাড়া যেন এই এলাকায় মুখও না হয়। হাফেজা বেগম অবাকের উপর অবাক হয়ে বলে উঠলেন, এইটা তুমি কি করছো মেজো বউ? জানো হের জন্য এরিস দাদু ভাই গুসা কইরা আছে আজ 2 বছর থেকে। তাদের সংসার হয়েই হয় নাই, তুমি মা হইয়া নিজ মাইয়ার সংসার ভাঙার চেষ্টা করতেছো। না মা, যেটা ভাঙার সেটা কেউ চেষ্টা না করলেও ভাঙবে, আর যেটা টিকার সেটা হাজার চেষ্টা করলেও টিকে যাবে। বলে ভাতের লোকমা তুলে দিল হাফেজা বেগমের মুখে। তোমার লগে তো আমি রাও কইয়া পারতাম না, তবে এইবার মাইয়াডারে হেলা ফেলা কইরা না, ওর জীবনটা এমনি এমনিই তো পার হইতে পারে না। তবে স্বর্ণ তোমার কাতায় রাজি হইল কেমনে? সব ভাঙ্গা কও তো। ভাতের ডাল আর মুরগির তরকারির ঝোল মাখতে মাখতে আয়শা বলল, সব কিছু যখন আমার কাছে স্বাভাবিক লাগা শুরু করলো, বিশেষ করে এফু যখন তার স্বপ্নে এলো না, তখন দিনের বেলায় এদিতাকে খুঁজতাম। লাস্ট মেডিটেশনে মাথা খুব ঠান্ডা লাগতো, ঘুমও হতো ভালো। একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় পাশে ফিরে দেখি দিতুর আব্বু নেই। বারান্দায় উঁকি মেরে দেখি অকুল হয়ে কাঁদছিল। আমি পাশে দাঁড়ানোর পর দিতু কোথায় আছে বলে। পরের দিন প্রথম দিতুর সাথে কথা বলি, তখন ঋষভবাবু এই বাড়িতেই ছিল। ঋষের কাছে দিতুর কথা বলতে গেলেই ভুলে যেতাম, কিছুতেই মনে পড়তো না কি কথা। এই করতে করতে ঋষ নিজেই খোঁজ পেল, মাঝে মধ্যেই কথা বলতাম।
দিতু শুধু কেঁদেই যেত। তারপর রিকশা যাওয়ার এদি তার আগের মতো আবার দুর্বল হয়ে পড়ে। চুক্তি করার পরেও সেটা সে ভেঙে দিবে, তবে যাওয়ার আগে আমার সাথে কথা বলে। 2 বছর আগে। আম্মু, তোমার শরীর ঠিক আছে? কিন্তু এখনো মাঝে মধ্যে সব ভুলে যাই। তুমি মেডিকেশন যদি টাইম টু টাইম করো তাহলে ব্রেন রিকভার দ্রুত হবে। ও আম্মু, রিশ ভাইয়া কোনোভাবেই চাচ্ছে না আমি জেকেতে চুক্তিটা করি। আমার নিজেরও যে খুব ইচ্ছা তা না, তাহলে সেটা ভেঙেই দেই, কি বলো? যেখানে শেকড় মাটি সেখানে নয়, যেখানে ডালপালা পাতা সেখানেই চাও। সমরেশ মজুমদারের এই কথাটার মানে কি জানিস দিতু? জানি আম্মু। প্রচণ্ড উর্বর মাটি, সারাদিন সূর্যের আলোর ব্যবস্থা থাকার পরেও দুর্বাঘাস সর্বোচ্চ 2 ফুট লম্বা হতে পারে। অপরদিকে একটা ভাঙা প্রাচীরের ফাটলে কোনো প্রকার মাটি কিংবা অল্প আলোতেও বটবৃক্ষ জন্মিয়ে আস্তে আস্তে সারা প্রাচীর নিজ দখলে নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। বছরের পর বছর আমি মনে করি আমাদের সন্তান বটবৃক্ষের বীজ, যে কোনো প্রতিকূল পরিবেশে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। আম্মু, আমি বটবৃক্ষ হতে চাই। মাটিতে শেকড় ছড়িয়ে রস টেনে নিয়ে ডালপালা পরিপুষ্ট করে আকাশের দিকে বাতাসের মাঝে মেলে দিতে চাই, যার পাতার বিশেষত্বের জন্য সূর্যের কিরণ মাটিতে পড়বে না, যার ফলে ছায়া হবে শতভাগী শীতল। আমি পরগাছা কিংবা দুর্বাঘাস হতে চাই না, যাদের সর্বোচ্চ সুযোগ দিলেও উঠে দাঁড়াতে পারে না, অল্প বাতাসেও নুইয়ে পড়ে। সফলতায় হোক তোর বড় প্রতিশোধ। অপবাদ দেওয়া মানুষগুলো গর্বের সাথে পরিচয় দিক। আমাদের পরিচিত এদিতা তালুকদার বলে গদগদ করে আহ্লাদ করুক, সেই পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার আর আমার মেয়ের যত কলঙ্ক সব মুছে যাবে আমারই মেয়ের সফলতায়। বানু পানি দিতে গিয়ে আয়শা আর হাফেজা বেগমের সমস্ত কথা শুনে ফেলল দরজার পাশ থেকে। এজাজ কাঁচা ফুল দিয়ে পুরো বাড়ি সাজানোর জন্য ডেকোরেশনের লোক এনেছে, কথায় কিভাবে সাজাবে সেটা বুঝিয়ে দিচ্ছে। তখন বানু হাফেজা বেগমের রুম থেকে এসে শুভেচ্ছার পাশে বসা বন্নিকে কোলে নিয়ে বলে উঠল, জামাই কন্যার দেখা নাই, শুক্রবারের বিয়া। শুভেচ্ছা হেসে দিয়ে বলল, আহ বানু, এভাবে বলছো কেন? বরকনে এলো বলে দেখো। তখনই দরজা দিয়ে এরিস প্রবেশ করলো। এজাজ এসে জড়িয়ে ধরল ভাইকে। এরিস ভ্রু কুঁচকে বাড়ির হাব ভাব দেখে জিজ্ঞেস করলো, ভুল করে কি বিয়ে বাড়িতে চলে আসলাম? এজাজ উপর নিচ মাথা নাড়লো, মানে হ্যাঁ। এরিস গিয়ে একটা কিক মারলো এজাজের পশ্চাদশে। ব্রো, অল্প একটু সম্মান এখন আমিও রিজার্ভ করি। কয়েকদিন পর শ্রদ্ধেয় পিতামশাই হয়ে যাব। কাজের কাজেই একটাই করেছিস বলে সবাই বসে পড়ল। রৌপ্য এলো দৌড়ে। 7 বছরের রৌপ্য অনেক চেঞ্জ হয়ে গেছে। ভাষায় এখন আর কোনো তোতলানি নেই। সবাইকে নিজ হাতের ট্যাবের স্ক্রিন দেখিয়ে বলল, দেখো আমার সৈনপি কি বলছে। আমাকে মনে হতে পারে আমি খুব মিশুক, অর্থহীন একজন মানুষ, তবে একদম মনের দিক থেকে তা নই। বাইরের দিক দিয়ে যতটা স্বার্থহীন, মনের দিক দিয়ে অনেকটা স্বার্থপর। নিঃস্বার্থ ছাড়া আসিনি এই দেশে, না এই দেশের কোনো কাজ আমি করব। পেসের সামনে দাঁড়িয়ে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলল এরিতা। মাত্রই এয়ারপোর্ট থেকে বাহিরে পার দিয়েছে। এর মাঝে একদল রিপোর্টার ঘিরে ধরেছে এরিতাকে। কোনোভাবে লিক হয়ে গেছে সে দেশে ফিরছে। এক রিপোর্টারের প্রশ্নে এই উত্তর দিল। এরিস কান খাড়া করে রেখেছে, যদিও ভাবখানা এমন সে ফোনে ব্যস্ত। ম্যাম, শুনেছি জেকে এন্টারটেনমেন্টের সাথে আপনি আর নতুন চুক্তি করেননি, তাহলে কি নিজেই কোনো এজেন্সি দাঁড় করাবেন? না, এজেন্সি দাঁড় করানো মুখের কথা না। আমি আমার লক্ষ্য মানে এনজিও নিয়েই শুধু কাজ করতে চাই আর নিজের স্বামী সন্তানকে সময় দিতে চাই। স্বামী সন্তানের কথা শুনে হইচই শুরু হয়ে গেল। বিবাহিত বাচ্চা আছে, এসব শুনেও নানা প্রশ্নের স্পষ্ট জবাব দিল এরিতা। আমাদের ইন্ডাস্ট্রির বড় বড় ডিরেক্টর আপনার সাথে কন্ট্রাক্ট করতে চেয়েছেন, আপনি সব না করে দিয়েছেন। আপনার যে এই দেশে ফ্যান বেস আছে, তাদের জন্য হলেও দেশীয় কাজ করতে ইচ্ছে করে না? না, আমার ফ্যান বেজ যা হয়েছে সেটা কোরিয়ান মিউজিকের কারণেই। এই দেশের মিউজিকে আমি জড়াতে চাই না।
এমনকি আর কখনো মিউজিকেই ফিরবো না। আমাকে এখন যেতে হবে। বলে এরিতা আগানোর চেষ্টা করলে আর একজন সাংবাদিক প্রশ্ন করে বসল, ম্যাম, এই দেশের প্রতি কি আপনার কোনো কারণে রাগ জমে আছে? প্রশ্ন শুনে এরিতার পা থেমে গেল। তারপর উত্তর দিল, দেশের প্রতি নেই, দেশের রিপোর্টারদের প্রতি আর আপনাদের ইন্ডাস্ট্রির প্রতি আছে। আমার আম্মুর লাইফ হেল করে দিয়েছিল আপনাদের মতো কিছু রিপোর্টারের আনজাস্টিফাইড নিউজে। কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া শুধুমাত্র নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য আপনাদের মতো রিপোর্টাররা কেড়ে নিয়েছিল আমার আম্মুর সারা জীবনের সুখ, হাসি, আনন্দ আর সবচেয়ে প্রিয় জিনিস। যে ইন্ডাস্ট্রিতে নতুন মুখ সিলেক্টেড করা হয় শরীরের মাধ্যমে, সেই ইন্ডাস্ট্রিতে এরিতা তালুকদার থুথুও ফেলে না। বলে হন হন করে চলে গেল। এবার কিছু রিপোর্টারদের ইগোতে লাগবে, আবার কেউ এরিতার মায়ের কাহিনী খচাখচি করবে। সে যা ইচ্ছা করুক, এরিতার কিছু যায় আসে না এতে। এরিসের রাগ অভিমান কিছুটা হালকা হলো। এরিতা বরাবরই স্পষ্টবাদী, তবুও এরিসের কাছে মনে হয়েছে সম্পর্কের চেয়ে সে ক্যারিয়ারে আর সফলতার প্রতি বেশি আগ্রহী। জেদ না ধরে এরিসকে যদি ভালোভাবে বলতো, সে কি না করত। বানু চুপচাপ শুনে বলে উঠল, মামির কথা রাখতেই আফু এতদিন আহে নাই দেশে। মামি কিরা দিছিল, বড় মানুষ হইয়ে তবে ফিরবি এইখানে। এরিস ঝুঁকে বসে বলল, কাকিমণি বলেছে মানে? তখন তো কাকিমণি অসুস্থ ছিল, সে কি জানতো এরিতা কোথায়? বানু তখনকার শোনা সব কথা খুলে বলল সবাইকে। এরিসের মন থেকে এবার অভিমানের কালো মেঘ সরে সাদা সাদা ভালোবাসার মেঘ উকি ঝুঁকি দিল। সে লুকিয়ে চুকিয়ে অনেকবার কোরিয়ায় গিয়েছে, সুরকে দেখে এসেছে, সাথে সুরের মমকেও। এরিতার ফোনকে টোটালি ইগনোর করেছে এতদিন। লাস্ট 3 মাস থেকে এরিতা আর কল বা মেসেজ দেয়নি। সন্ধ্যা নাগাদ এরিতারা পৌঁছালো তালুকদার ভিলায়। ইতিমধ্যে এলাকায় বেশ প্রচার হওয়ায় দুপুর থেকে মানুষজনের ভিড় তালুকদার ভিলার সামনে। এরিতা নামার সাথে সাথে অনেকেই হুড়ুহুড়ি শুরু করলো। এজাজ এগিয়ে এসে ভেতরে নিয়ে যাচ্ছে। সেই সময় দেখা গেল রাফসানের আর সামিরের মায়েদের। এদের জন্য হুমায়ুন আহমেদের কথাটা উপযুক্ত। কিছু কিছু মহিলাকে আল্লাহ গু মাটি দিয়ে বানিয়েছে। এরা স্বজাতির যে পরিমাণ ক্ষতি করে অন্য কোনো প্রাণীকুলের নেই। এরিতা মুস্কি হেসে চলে গেল ভেতরে। আয়শা সিঁড়ির কাছে রেলিং ধরে দাঁড়িয়ে। এরিতা এসেই তার কাছে এগিয়ে গেল। মুখের দিকে তাকিয়ে দেখল তার আম্মুর চেহারায় বয়সের ছাপ স্পষ্ট, তবুও কত কোমল মুখখানা। এগিয়ে গিয়ে আয়শার হাত নিজের হাতের মুঠোয় নিল। আম্মু, তোমার যা হারিয়েছে তা ফেরত দেওয়ার সাধ্যই আমার নেই, তবে একটা সাবটাইটেল দিতে পারি বলে সুর বলে ডাক দিল। সুর এগিয়ে এসে সালাম দিল। আয়শা জানতো না এরিতার সন্তান হয়েছে। এই বাড়ির কেউই জানতো না, শুধু বানু আর রায়হান ছাড়া। সুরকে এরিতা বলল, উনি আমার আম্মু। তোমার আম্মু তাহলে কি আমার আম্মু? বলে উত্তরের অপেক্ষা না করেই আয়শার কাছে গিয়ে জিজ্ঞেস করল, আম্মু, আমার অনেক ক্ষুধা লেগেছে, তোমার রান্না অনেক ইয়ামি হয়, মাম বলেছে। এরিস নিজ রুম থেকে বের হয়ে এসেছে। এরিতা ভুলেও সে দিকে তাকায়নি। এরিস বুঝতে পারল মহারানী বম হয়ে আছে। আয়শা সিঁড়ির রেলিং ধরে বসে পড়ল। কাপা কাপা হাতে হাত বাড়িয়ে ডাক দিল সুরকে। সুর এক ছুটে গিয়ে জড়িয়ে ধরল। আয়শার ক্ষত বিক্ষত হৃদয় প্রশান্তিতে ভরে গেল। সুরের সারা মুখ জুড়ে অসংখ্য চুমু এঁকে দিল। হায় আল্লাহ, এই তো আমার ইহফাজের মতো কথা বলে, দেখতে একদম ছোট্ট রিশবাবু। আমাকে কেউ তোরা জানালি না? আমার একটা কলিজার টুকরা এখনো দুনিয়াতে আছে। আমার তো আরো আগে সুস্থ হয়ে ওঠা উচিত ছিল। উফ আম্মু, চুমু খেয়ে কি পেট ভরবে নাকি? স্টাভিং। আয়শা সুরকে নিয়ে হাউমাউ করে কেঁদে উঠল। কেউ তাকে বাধা দিল না। 7 বছরে এই প্রথম আয়শা শব্দ করে কাঁদছে। রায়হান হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এরিতাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। অতি কষ্ট ছাড়া নাকি পুরুষের চোখ দিয়ে পানি পড়ে না, কিন্তু কখনো সুখেও পড়তে পারে।
এরিতাও পিতার সাথে সাথ দিল। রায়হান এরিতাকে ছেড়ে এগিয়ে গিয়ে আয়শার কাছ থেকে সুরকে টেনে নিয়ে জড়িয়ে ধরল। মিতা আক্তার এগিয়ে এসে এরিসের বাহু আর পিঠে এলোপাথারি থাপ্পড় দেওয়া শুরু করলো। সুর রায়হানের কাছ থেকে গিয়ে নিজেও মিতা আক্তারের সাথে জয়েন করলো। কতবার গেছিস কোরিয়ায়, অথচ আমাদের সাথে দেখা না করেই চলে আসতিস কেন? মিতা আক্তার বলে আর একটা থাপ্পড় দিল পিঠে। হ্যাঁ, আমার জন্য অনেকগুলো চকলেট চিপস নিয়ে যেত, সেগুলো খেয়ে আমার পেট ব্যথা হতো আর মাম সারা থেকে কষ্ট করতো। পাজিদার বলে এরিসের চুল খামচি দিয়ে টেনে ধরলো। এজাজ এসে এরিসকে ছাড়িয়ে বলল, একেই বলে যার জন্য করে চুরি সেই বলে চোর। এতদিন পাল্লা ভারী হয়ে গেছে, তাই আমি আমার ভাইদের দলে। শুভেচ্ছায় এগিয়ে এসে বলল, আমিও ভাইয়ার দলে, দিতুর সাথে আরি। এরিতা ওদের ঢং ভং পাত্তা না দিয়ে হাফেজা বেগমের রুমের দিকে গেল। নির্জীব দাদিকে দেখে জীবনত্ব হু করে কেঁদে দিল। তবুও মুখে হাসি ফুটিয়ে গিয়ে জড়িয়ে ধরল বৃদ্ধাকে। সেই পরিচিত ঘ্রাণ টেনে নিল অনেকক্ষণ। কিছুক্ষণ পর সুর এলে এরিতার কাছে ডেকে দেখালো। এবার হাফেজা বেগমও কান্না শুরু করলেন, মাথা শরীর বুলিয়ে দোয়া করলেন।